যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এমন অভিযোগ করে তেহরানকে সতর্ক করে বলেছে, এ হামলা চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়া অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট অসন্তোষ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত লেবানন সীমান্ত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও থামছে না ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় হতাহত হয়েছে অনেকে। আর মধ্যপ্রাচ্য সমঝোতা স্মারক সইয়ের পর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি ৮৪ বার লঙ্ঘন করেছে। তেহরান সতর্ক করে বলেছে, হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেয়া হবে। এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হবে। যুদ্ধবন্ধে দখলদারিত্বের অবসানও অন্তর্ভুক্ত। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী কর্তৃক দখলকৃত অঞ্চলগুলো থেকে তাদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। লেবাননে ইসরায়েলি হামলায় ডোনাল্ড ট্রাম্পও ক্ষুব্ধ, বলেছেন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। না, ইসরায়েল যেভাবে লেবানন এবং হিজবুল্লাহকে সামলেছে তাতে আমি খুশি নই। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে মূল চুক্তির ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, চুক্তির মূল শর্ত তিনটি। প্রথমত, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। দ্বিতীয়, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। তৃতীয়ত, ইরান যদি শর্ত মেনে চলে তাহলে তারা অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা পেতে পারে। অন্যদিকে G7 জোটে অংশ নেয়া বিশ্ব নেতারা হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং লেবাননে তাৎক্ষণিক ও কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। নাহিদা রিন্থি, ৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। এছাড়া তিনি যা করেছেন তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না বলেও জানান ট্রাম্প। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে G7 সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি জড়িত না হলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত। লেবাননে ইসরায়েলের হামলার বিষয়ে নেতানিয়াহুকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মতে এই হামলা ইরানের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনো মজবুত, কিন্তু তিনি তাকে আরও সংযম দেখানোর জন্য সতর্ক করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দিয়ে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করেন বলে উল্লেখ করেন। বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও তেল পরিবহন পুনরায় শুরু করার আহ্বান জানান তিনি। তবে বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথে এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, তিনটি বড় কারণে এখনও জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গেল রবিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কাঙ্ক্ষিত মার্কিন চুক্তির ঘোষণা দেন এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলেন। তবে জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি। তাতে দেখা গেছে, চুক্তির ঘোষণার পর এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে মাত্র 7টি জাহাজ পার হয়েছে। অথচ উপসাগরীয় এলাকায় 580টির মতো জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত শুরুর আগের মতো জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার পথে বড় কিছু বাধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নিরাপত্তা, মাইন ও টোল। যুক্তরাজ্য ভিত্তিক সংকট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএস রিস্ক গ্রুপ বিবিসিকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালিয়ে নিতে একজন ক্যাপ্টেনকে ভীষণ সাহসী হতে হবে। এছাড়া বিশেষজ্ঞদের মতে অনেক জাহাজ মালিক এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কেউই প্রথম ঝুঁকি নিতে চাইছেন না। এরপরই রয়েছে সমুদ্রে মাইনের হুমকি। যুদ্ধ চলাকালে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, তাদের উপকূল বা দ্বীপে হামলা হলে তারা সমুদ্রে বিভিন্ন ধরনের মাইন পেতে রাখবে। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ভাসমান মাইনের মতো বস্তু শনাক্ত হওয়ার সতর্কতা জারি করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেন যে ইরান হরমুজ প্রণালীর বিভিন্ন অংশে মাইন স্থাপন করেছে।
বিশেষজ্ঞদের মতে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনতে হলে প্রথমেই এসব মাইন অপসারণ করতে হবে। আর পুরো প্রণালী নিরাপদ করতে 30 দিন থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর সবশেষে রয়েছে নতুন টোল বা ফি আরোপের আশঙ্কা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য কোনো ফি দিতে হতো না। তবে এবারের যুদ্ধের সময় পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ নামে একটি কমিটি গঠন করে ইরান। এদের কাজ হলো নিরাপদ যাতায়াতের অনুমতি দেয়া। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, নতুন চুক্তির আওতায় ভবিষ্যতে ইরান ও ওমান যৌথভাবে প্রণালী পরিচালনা করতে পারে এবং কিছু সেবার ক্ষেত্রে ফি আরোপের বিষয় বিবেচনায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন কোনো ফি চালু হলে জাহাজ চলাচল আরও জটিল হয়ে উঠতে পারে। তাই আপাতত রাজনৈতিক সমঝোতা হলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। মনিরুজ্জামান বাবু, ৭১। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট আবারও চালু হচ্ছে 18 জুন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে এই টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করা হয় 3 জুন। এছাড়া পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন রুটে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে। আর এ খবরে স্বস্তি ফিরেছে কুয়েত প্রবাসীদের মধ্যে। কর্তৃপক্ষ জানায়, দায়িত্ববোধ, যাত্রী সেবা অব্যাহত রাখা এবং বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেসব এয়ারলাইন্স পুনরায় ফ্লাইট চালু করতে চায় তাদের সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করা হবে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধে আনা একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব যুক্তরাষ্ট্রের সেনেটে আবারও নাকচ হয়ে গেছে। সেনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে 47টি এবং বিপক্ষে 48টি ভোট পড়ে। তবে 4 জন রিপাবলিকান সেনেটর দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এ নিয়ে নবমবারের মতো সেনেটররা যুদ্ধবন্ধের এই প্রস্তাবটি এগিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলেন। এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসন ইরানের চুক্তির বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের সেনেটররাই। বিশেষ করে চুক্তির বিস্তারিত তথ্য সেনেটের সঙ্গে শেয়ার না করায় হোয়াইট হাউসের ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন আইন প্রণেতারা। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় 4টি অঙ্গরাজ্য থেকে 5 জনকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। প্রসিকিউটরদের অভিযোগ, হামলার পরিকল্পনায় বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনগুলোতে আঘাত হানে এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা ছিল। এরপর দ্বিতীয় ধাপে হামলাকারীদের একটি দল হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর কথা ছিল। আদালতের নথি অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক সহ আরও কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি। যদিও তাদের সবাই ওই ইউএফসি ইভেন্টে উপস্থিত ছিলেন না। গ্রেফতার হওয়া 5 জনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আকাশ প্রতিরক্ষার অন্যতম আধুনিক অস্ত্র প্যাট্রিয়ট মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম এই ইন্টারসেপ্টর। কিন্তু একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে সময় লাগে 2 বছরেরও বেশি। কেন এত দীর্ঘ এই প্রক্রিয়া, আর কেনই বা উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। কয়েক সেকেন্ডে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে প্যাট্রিয়ট PS-3 MSC ইন্টারসেপ্টর। কিন্তু এই অত্যাধুনিক মিসাইল তৈরির পেছনে চলে বছরের পর বছর প্রস্তুতি। প্রতি ইউনিটের দাম প্রায় $4 মিলিয়ন। তবুও ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা সংকটের কারণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের চাহিদা এখন রেকর্ড উচ্চতায়। এই চাহিদা মেটাতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে উৎপাদন বাড়ানোর চুক্তি করেছে পেন্টাগন। লক্ষ্য বছরে প্রায় 2000 মিসাইল তৈরি। তবে লকহিড মার্টিন বলছে 2030 সালের আগে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরির সঙ্গে জড়িত রয়েছে 400-রও বেশি প্রতিষ্ঠান। প্রথমে আসে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ। নতুন উৎপাদন লাইন স্থাপন, যন্ত্রপাতি বসানো কিংবা কারখানা সম্প্রসারণে লেগে যায় প্রায় 2 বছর পর্যন্ত। এরপর শুরু হয় কর্মী নিয়োগ। সংবেদনশীল প্রতিরক্ষা প্রকল্পে কাজের জন্য কর্মীদের প্রশিক্ষণ ও নিরাপত্তা যাচাইয়ে সময় লাগে আরও কয়েক মাস।
চুক্তি পাওয়ার পর শুরু হয় সরবরাহের বিশাল কর্মযজ্ঞ। বোয়িং তৈরি করে মিসাইলের শিকার অংশের গুরুত্বপূর্ণ উপাদান। L3 হ্যারিস সরবরাহ করে রকেট মোটর, প্রোপেলান্ট, যন্ত্রাংশ উৎপাদন এবং বিভিন্ন স্তরের সরবরাহকারীদের সমন্বয় করতেই কেটে যায় দীর্ঘ সময়। আরকানসাস অঙ্গরাজ্যের ক্যামডেনে লকহিড মার্টিনের কারখানায় শুরু হয় চূড়ান্ত সংযোজন। সবকিছু ঠিকঠাক থাকলেও একটি মিসাইল সংযোজন ও মান নিয়ন্ত্রণ পরীক্ষায় লাগে অন্তত 6 সপ্তাহ। এরপর বিশ্বের বিভিন্ন দেশে থাকা আকাশ প্রতিরক্ষা ইউনিটে পৌঁছে দিতে প্রয়োজন হয় আরও সময়। বিশেষজ্ঞরা বলছেন শুধু উৎপাদন বাড়ালেই সমাধান হবে না, কারণ দ্বিতীয় স্তরের সরবরাহকারীদের ৮০%-এরও বেশি প্রতিষ্ঠান একই সঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য যন্ত্রাংশ তৈরি করে। ফলে একটি মিসাইলের উৎপাদন বাড়াতে গেলে পুরো প্রতিরক্ষা শিল্প ব্যবস্থাকেই সমান তালে বাড়াতে হবে। বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগ যত বাড়ছে ততই শীর্ষে প্যাট্রিয়ট মিসাইলের চাহিদা। কিন্তু একটি ইন্টারসেপ্টর তৈরির জটিল প্রযুক্তি, দীর্ঘ সরবরাহ শৃঙ্খল এবং দক্ষ জনবলের সীমাবদ্ধতা দেখিয়ে দিচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অর্থ থাকলেই উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয়। আরাফাত ইসলাম, ৭১। ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনের দ্বিতীয় দিনে G7 এর নেতারা যুক্তরাষ্ট্র ইরান চুক্তিকে সমর্থন জানিয়েছেন এবং এটাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পর এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি এ প্রক্রিয়ায় সহায়তা করার চেষ্টা করবেন বলেও জানান। এদিকে জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বৈঠকে ইউক্রেনের মূল মনোযোগের বিষয় ছিল আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা। তাছাড়া রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে লেবাননের বিষয়ে G7 নেতারা অবিলম্বে একটি শক্তিশালী যুদ্ধবিরতি এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের প্রতি সমর্থন জানিয়েছেন। ইউক্রেনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। দেশটির খামেলনিতস্কি অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় Su-24M মডেলের বোমারু বিমানটি বিধ্বস্ত হয়। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, প্রাথমিক তথ্যে কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ফ্রন্টলাইন বোমারু বিমান অভিযান পরিচালনার সময় এটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে উত্থান ঘটেছে নতুন এক প্রতিদ্বন্দ্বীর, যাকে আখ্যা দেওয়া হচ্ছে চীনা তেল অস্ত্র নামে। যুদ্ধকালীন সংকটে আমদানি নিয়ন্ত্রণ করে যারা লাগাম টেনেছে তেলের দামে, বৈশ্বিক তেলের বাজারে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হওয়া চীন বদলে দিচ্ছে ক্ষমতার সমীকরণ। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সুইং এক্সপোর্টার হিসেবে পরিচিত সৌদি আরব অপরিশোধিত তেলের রপ্তানি কমিয়ে কিংবা বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশটির। তবে সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বদলে দিয়েছে ক্ষমতার সমীকরণ। আরব দেশটির নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে চীন। যুদ্ধকালীন সংকটে আমদানি কমিয়ে টেনে ধরেছে তেলের দামের ঊর্ধ্বগতির লাগাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে জ্বালানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতেই বিশ্বব্যাপী দেখা দেয় তীব্র জ্বালানি তেল সংকট। ফলে ব্যারেল প্রতি দাম ওঠে $138 পর্যন্ত, যা ছাড়িয়ে যেতে পারে $200 ঘর, এমন পূর্বাভাসও দেন বাজার বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে তেল আমদানি কমিয়ে দেয় বিশ্বের শীর্ষ আমদানিকারক চীন। দেশটির দৈনিক গড় চাহিদা 17 মিলিয়ন ব্যারেল হলেও মে মাসে পাইপলাইন ও রেলপথে 78 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে দেশটি, যা স্বাভাবিক সময়ের তুলনায় 34% কম এবং 8 বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে জলপথে আমদানি নেমেছে 10 বছরের সর্বনিম্নে। এত কিছুর পরও বিশ্বের সবচেয়ে বড় প্রায় 1.5 বিলিয়ন ব্যারেল কৌশলগত মজুদ থাকায় কোনো প্রভাব আসেনি দেশটির অর্থনীতিতে। মজুদ শক্তিশালী করতে মোট জ্বালানি চাহিদার 80%ই নিজস্ব উৎস থেকে পূরণ করে চীন। একই সময়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় বার্ষিক প্রায় 200 মিলিয়ন টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বজায় রেখেছে এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও বৃদ্ধি করেছে। পাশাপাশি উৎপাদনের বেশ কিছু খাতে তেলের বদলে কয়লার ব্যবহার শুরু করেছে দেশটি, বাড়িয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাও। আর বহু আগ থেকেই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও ব্যবহার।
1973 সালে সরবরাহ সংকটে জন্ম হয় আরব তেলঅস্ত্র। এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ জন্ম দিল চীনা তেলঅস্ত্র, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সংঘাতে ব্যবহার করতে পারবে বেইজিং। নুসরাত মৌমি, ৭১। প্রায় ১৭০০ বছর মাটির নিচে চাপা থাকার পর অক্ষত অবস্থায় মিলল রোমান যুগের দুটি মার্বেল ভাস্কর্য। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এমন নিখুঁত অবস্থায় একসঙ্গে দুটি প্রাচীন মূর্তি পাওয়া বেশ বিরল ঘটনা। ইসরায়েলের উত্তরাঞ্চলের বিনিয়ামিনা গিভাত আদা শহরের কাছে প্রত্নতাত্ত্বিক খনন কাজে সময় মিলেছে মার্বেলের আবক্ষ মূর্তি দুটি। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। মাটির নিচে লুকিয়ে থাকা ১৭০০ বছরের ইতিহাস উঠে এলো সামনে। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে রোমান যুগের দুটি বিরল মার্বেলের আবক্ষয় মূর্তি। অবিশ্বাস্যভাবে প্রায় অক্ষত অবস্থায় রয়েছে এগুলো। গবেষকদের দাবি, একসঙ্গে এমন প্রাচীন ভাস্কর্য পাওয়া খুবই দুর্লভ। ইসরায়েলের উত্তরাঞ্চলের বিনিয়ামিনা গিভাত আদা শহরের কাছে প্রত্নতাত্ত্বিক খনন কাজে মিলেছে রোমান যুগের দুটি মার্বেলের আবক্ষয় মূর্তি। এই ভাস্কর্য দুটি পাওয়া গেছে মাটির নিচে, মুখ নিচের দিকে থাকা অবস্থায়। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, দীর্ঘ সময় পরও মূর্তিগুলো এত ভালো অবস্থায় রয়েছে বড় এক বিস্ময়। আমরা যখন একত্রিত হয়ে নিজেরাই খনন করে প্রত্নবস্তুগুলো উন্মোচন করতে শুরু করলাম, তখন বিশাল মার্বেলের মূর্তি দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম। আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মূর্তিগুলো অবিশ্বাস্য রকম ভালো ছিল। খনন কাজের নেতৃত্ব দেওয়া গবেষক মাইকেল সোরজনিক জানান, সাধারণত প্রাচীনকালের এমন ভাস্কর্যগুলো পুনরায় ব্যবহার করা হতো নির্মাণ সামগ্রী হিসেবে। তাই পুরোপুরি অক্ষত দুটি মূর্তি একসঙ্গে পাওয়া অত্যন্ত বিরল। ১৭০০ বছর ধরে মাটির নিচে থাকার পরও এই ভাস্কর্যগুলো চোখের সামনে দেখতে পাওয়া সত্যি রোমাঞ্চকর। বিশ্বের সাথে এটি প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত। এর কারণ হলো, ইসরায়েলে এমন জিনিস খুঁজে পাওয়া খুবই বিরল। গবেষকরা জানান, একটি মার্বেলের মূর্তির গায়ে খোদাই করা রয়েছে প্রাচীন গ্রিক নাম লাইকুরগাস। মুখের গম্ভীর অভিব্যক্তির কারণে ধারণা করা হচ্ছে এটি স্পার্টার প্রতিষ্ঠাতার মূর্তি। অন্য মূর্তিটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে এর শান্ত ও জ্ঞানী অভিব্যক্তি দেখে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন এটি কোনো দার্শনিকের প্রতিকৃতি হতে পারে। ইসরায়েলের পুরাতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক গুরুত্বের কারণে মূর্তি দুটি এখন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।